নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি ডাকাতের গল্প। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটা যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমার গল্পটা কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, মোনা ডাকাত। মোনা ডাকাতের নাম শোনেনি এরকম লোক আমাদের এই অঞ্চলে নেই বললেই হয়। ইয়া লম্বা চওড়া জোয়ান, টাঙ্গির মতো গোফ, মাথায় একখানা বাবরি কাটা কোকড়ানো চুল। শোনা যায় নাকি গায়ের জোর তার অসাধারণ। তার এই গায়ের জোর নিয়ে কত গল্প, কত কাহিনী যে লোকের মুখে শুনতে পাওয়া যায়, তার অন্ত নেই। মোনা নাকি একবার একটি হাতি মেরেছিল, বন্দুকের গুলি তার কিছুই করতে পারে না। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়া, 3 তলা 4 তলা বাড়ির ছাদ থেকে লাফানো, এসব তার কাছে ছেলে খেলা। থাকবার মধ্যে গ্রামের একটেরে মোনার একখানা কুড়ে ঘর ছাড়া আর কিছুই নেই। মোনা নিজেই কতবার বলেছে, চুরি ডাকাতি করা টাকা পয়সা থাকে না বাবু, কেমন করে সে কোন দিক দিয়ে উড়ে যায় নিজেই বুঝতে পারি না। লোকে বলে, বুঝতেই যদি পারিস তাহলে চুরি করিস কেন? মোনা একটু হেসে জবাব দেয়, থাকতে পারি না বাবু, স্বভাব যায় না মোলে। সংসারে তার নিজের বলতে একদিন সবই ছিল। এখন মাত্র 5-6 বছরের ফুটফুটে সুন্দর একটি নাতনি ছাড়া আর কেউ নেই। স্ত্রী পুত্র তার কেমন করে গেল তার একটা গল্প আছে। সত্যি মিথ্যা জানি না, লোকে যা বলে তাই বলছি। আমাদের গ্রামের উত্তর দিকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড চলে গেছে। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডই ছিল মোনার শিকারের জায়গা। রাত্রির অন্ধকারে শহর থেকে জিনিসপত্র নিয়ে যারা যাওয়া আসা করত, মোনার হাতে তারা নিস্তার পেত না। কত রকম, কত নিরীহ যাত্রী যে মোনার হাতে প্রাণ দিয়েছে তার আর ইয়ত্তা নেই। না চাইতেই মোনার হাতে টাকা কড়ি জিনিসপত্র যারা তুলে দিত তাদের সে কিছু বলতো না, কিন্তু জোর জবরদস্তি করলেই মুশকিল। মাথার উপর প্রচণ্ড এক লাঠির আঘাতেই তাকে শেষ করে দিত। মৃতদেহ কোনোদিন বা রাস্তার উপরেই পড়ে থাকতো, কোনোদিন বা রানী সায়রের পাঁকে পুঁতে দিত। এর জন্য পুলিশ যে মোনাকে ধরেনি তা নয়, কতবার সে জেল খেটেছে, কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই যে কে সেই। প্রায় সপ্তাহখানেক ধরে মোনার একবার কোনো শিকার মেলেনি। মনের অবস্থা ভারী খারাপ। সন্ধ্যায় সেদিন প্রচুর মদ খেয়ে প্রকাণ্ড একটা লাঠি হাতে নিয়ে শিকারের সন্ধানে রানী সায়রের একটা গাছের তলায় মোনা দাঁড়িয়েছিল। অন্ধকারে হনহন করে একটা লোক এগিয়ে আসছে দেখে মোনা ছুটে গিয়ে মারলে তার মাথায় এক লাঠি। লাঠি খেয়ে লোকটা ঘুরে পড়ল, বলল, বাবা বাবা। আমি কেটে বেটা, আমি শুনছি না বাবা। আজ 7 দিন চুপ করে বসে আছি, দে তোর সঙ্গে কি আছে দে। বলেই মোনা হাত পাতল, কিন্তু এ কি, লোকটা আর কথা কয় না, নড়েও না। বোধহয় এক লাঠিতেই শেষ হয়ে গেছে। অন্ধকারে সে তার গায়ে হাত দিয়ে দেখল গায়ে জামা নেই, হাতেও কিছু নেই। টাকা কড়ি হয়তো ট্যাঁকে গোজা আছে। এই ভেবে কোমরের কাপড়টা ভালো করে নেড়ে চেড়ে দেখল 6টি মাত্র পয়সা। পয়সা 6টা নিয়ে সে উঠে দাঁড়ালো, বলল, এবার বাঁচতে পারিস তো বেঁচে ওঠ বাবা, আমার আর আপত্তি নেই। শিকারের সন্ধানে সে আরও কিছুক্ষণ রইল গাছের আড়ালে দাঁড়িয়ে, কিন্তু সেদিন আর ওই 6টা পয়সার বেশি সে পেল না। মনের দুঃখে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে গ্রামের মধ্যে এক হুলস্থুল কাণ্ড। মোনা ডাকাতের ছেলে মাধবের মৃতদেহ রানী শহরে পড়ে আছে। গ্রামের ছেলে বুড়ো সেখানে ভিড় করে গিয়ে দাঁড়ালো। থানা থেকে পুলিশ এলো, কনস্টেবল এলো, চৌকিদার এলো। কথাটা মোনার কানে যেতেই সে একেবারে চমকে উঠল। তারপর থমকে দাঁড়িয়ে কি যেন ভেবে সে ছুটল রানী সায়রের দিকে। চোখ দিয়ে তখন তার দরদর করে জল গড়াচ্ছে। গিয়ে দেখল মৃতদেহটাকে জড়িয়ে ধরে তার স্ত্রী তখন চিৎকার করে কাঁদছে আর বুক চাপড়াচ্ছে। বউ কাঁদছে মাটিতে শুয়ে, আর তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধবের 10 বছরের মেয়ে রানী আঁচল দিয়ে চোখ মুছছে। সর্বনাশ! সবাই জানে রাস্তার ধারে রাত বিরেতে ঠেঙিয়ে মানুষ মারে মোনা ডাকাত। আজ সেই তার ছেলেকে কে মারল কে জানে। মোনাই যে তাকে মেরেছে সে কেউ ভাবতেও পারল না।
হোক না ডাকাত, তাই বলে নিজের ছেলেকে কেউ মারতে পারে নাকি? অনেকে বলতে লাগলো, এমনই হয়, কত লোকের কত ছেলেকে সে মেরেছে, তার ছেলে মরবে না তো কে মরবে? ভগবান আছেন ঠিক। পুলিশ লাশ নিয়ে চলে গেল। কে তাকে মেরেছে তার আর কোনো কিনারা হলো না। এই নিয়ে গ্রামের মধ্যে দিন 15 খুব আন্দোলন চলল। যেখানে সেখানে যার তার মুখে শুধু এই কথা ছাড়া আর কোনো কথা নেই। তারপরেই সব চুপচাপ। এমন দিনে মোনার বাড়িতে আর এক বিপদ। ছেলেকে নিজের হাতে খুন করে মোনা যেন কেমন গুম হয়ে গিয়েছিল। কারো সঙ্গে ভালো করে কথা বলতো না, কাজকর্ম তার একদম বন্ধ। বাড়িতে নিত্য অভাব যেন তার লেগেই রইল। স্ত্রী তার ঝগড়া করতে লাগলো। যেমন কর্ম তেমনই ফল, এত অদম্য সইবে কেন? মোনা চুপ করে রইল, একটি কথারও জবাব দিল না। তারপর মোনা একদিন কিছুতেই আর থাকতে পারল না। সত্যি কথাটা এখনও সে কাউকে বলেনি। হঠাৎ একদিন সন্ধ্যায় তার মনে হলো কথাটা না বললে এবার সে হয়তো ভেতরে গুমড়ে গুমড়ে মরেই যাবে। তাই সে তার স্ত্রীকে বলে ফেলল, দেখো, একটা কথা বলবো তোমাকে। মাধবকে সেদিন আমি মেরে ফেলেছি। স্ত্রী তার মুখের পানে হাঁ করে চেয়ে রইল। তুমি? কেন? অন্ধকারে চিনতে পারিনি, নেশার ঝোঁকে। কথাটা সে শেষ করতে পারল না। শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। মোনা ডাকাতকে এমন করে কাঁদতে তার স্ত্রী কোনোদিন দেখেনি। পরের দিন সকালে দেখা গেল রান্নাঘরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে মোনার স্ত্রী আত্মহত্যা করেছে। স্ত্রী গেল, পুত্র গেল, রইল তার ছেলের বিধবা বউ আর নাতনি। বিধবা বউটি অনেকদিন ধরেই জ্বরে ভুগছিল। শাশুড়ি মরার মাসখানিক পেরোতে না পেরোতেই বিধবা বউটাও মরে গেল। বাকি রইল শুধু তার নাতনি রানী। লুকিয়ে লুকিয়ে লোকে বলতে লাগলো, এবার এটাও যাবে। মোনারও কেমন যেন মনে হলো বিধাতার অভিশাপ। পাপীকে ভগবান বুঝি এমনই করেই শাস্তি দেন। রানী বড় সুন্দরী মেয়ে। মোনার বাড়িতে মেয়েটাকে মোটেই মানায় না, এত সুন্দরী। সারা গ্রামের মধ্যে তার মতো রূপসী আর আছে কিনা সন্দেহ। সাদা ধপধপ করছে তার গায়ের রং, যেন দুধে আলতাই গোলা। কালো কালো চুলের গোছা তার সারা পিঠটাকে ঢেকে দেয়। মুখের পানে তাকালে আর সহজে চোখ ফেরানো যায় না। 10 বছরের মেয়ে এমনই বাড়ন্ত গড়ন, মনে হয় যেন এরই মধ্যে সে কৈশোর অতিক্রম করেছে। এখন এই মেয়েটাই হলো তার একমাত্র অবলম্বন। মোনা 24 ঘন্টা ডাকে, দিদি, দিদি। রানী কাছে এসে দাঁড়ায়, বলে, কি বলছো দাদু? মোনা বলে, কিছু বলিনি দিদি, কি করছো তাই জিজ্ঞেস করছি। রান্না করছি দাদু, অম্বলটা হয়ে গেলেই তোমাকে খেতে দেবো। মানুষ মারার ব্যবসা মোনা এখন একদম ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে শুধু এই মেয়েটার জন্য। নিতান্ত যখন অভাব পড়ে, এতদিনের অভ্যাস, সে একবার তার মনে হয় যাই মা কালী বলে কিছু রোজগার করে আসি, কিন্তু লাঠিটা হাতে নিয়েই আবার সে নামিয়ে রাখে। মনে হয় ভগবান যদি তাকে আবার শাস্তি দেন, যদি এই মেয়েটাও মরে যায়। আগে সে জেল কয়েদকে মোটেই ভয় পেত না। কতদিন কত ব্যাপারে তার জেল হয়ে গেছে। হাসতে হাসতে জেলে গিয়ে ঢুকেছে, আবার মেয়াদ ফুরোতেই বুকের ছাতি ফুলিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছে। এখন মনে হয় জেলে যাওয়া তার কোনো মতেই চলতে পারে না। সে যদি জেলে যায়, এই মেয়েটা পথে দাঁড়াবে। একে দেখবার আর কেউ নেই। দুবেলা দুমুঠো খাওয়ার অভাবে হয়তো মরেই যাবে। রানীকে সে সুখে রাখতে চায়, সংসারে কাউকেই তো সে সুখে রাখতে পারেনি। একরত্তি এই মেয়েটাকেও যদি সে সুখে রাখতে না পারে, তো বৃথাই তার জীবন, বৃথাই সে পুরুষ হয়ে জন্মেছে। মোনা দিন কতক দূরের একটা শহরে গিয়ে ভিক্ষা করতে আরম্ভ করল। কিন্তু দিন কয়েক পরে দেখল ভিক্ষা তাকে আর কেউ দিতে চায় না। কেউ বা মুখ ফিরিয়ে চলে যায়, কেউ বা বলে, দিব্যি শরীর রয়েছে, খেতে খেতে পারো না, ভিক্ষা করো কিসের জন্যে? মোনা যে কি করবে বুঝতে পারে না। কায়স্থের ছেলে লেখাপড়াও শেখেনি যে কাজকর্ম করবে। গ্রামের জমিদার বৃদ্ধ অজয় চৌধুরী মস্ত বড় লোক। একবার ভাবে জমিদারকে গিয়ে ধরি গিয়ে, আবার ভাবে এককালে এই জমিদারকে সে গ্রাহ্যও করেনি, কতবার তার আদেশ অমান্য করেছে। এমনকি যখন সে জোয়ান ছিল, এই পৃথিবীটাকে সে অন্য চোখে দেখত।
তখন সে তাকে একটু আধটু অপমানও করেছে। সেই লজ্জায় এখন সে তার কাছে যেতেও পারে না। কিন্তু শেষ পর্যন্ত যেতে তাকে একদিন হলোই। জমিদার বাবু বাইরের ঘরে বসেছিলেন। মোনা তার লাঠিটা মাটিতে নামিয়ে তার পায়ের কাছে ঢিপ করে একটা প্রণাম করল। অজয় চৌধুরী মুখ তুলে তাকিয়ে বললেন, কিরে মোনা, আজ কি মনে করে? মোনা বললে, জমিদার বাবু, একটা চাকরি বাকরি দিন। কেন, ডাকাতি করবে যা? মোনার চোখ দুটো ছলছল করে এলো। সে বললে, আর লজ্জা কেন দিচ্ছেন কর্তা? খানিক চুপ করে থেকে জমিদার বাবু বললেন, চাকরি করবি? বেশ, তবে কাল থেকে আমার চাপরাশি কাজ করিস। মোনা হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। বাড়িতে ঢুকেই তার নাতনিকে ডাকতে শুরু করলো। রানী ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। মোনা তাকে বলল, কাল থেকে জমিদার বাড়িতে চাকরি করব দিদি। এবার আর তোর অভাব নেই। ভালো ভালো শাড়ি এনে দেব, তুই যা চাইবি তাই এনে দেব। আমার কিছু চাই না দাদু। বলে রানী চলে যাচ্ছিল। মোনা বলল, চলে যাচ্ছিস কেন ভাই? শোন শোন, কিছু চাইনে তোর? ভালো একটা বর যদি এনে দিই। যাও তো। লজ্জায় এবার সে সত্যিই চলে গেল। নাতনি ঠাকুরদার পরম আনন্দে দিন কাটছিল। মোনার সংসারে আর তেমন অভাব নেই। মাইনে যা পাই তাই দিয়ে দুজনের বেশ চলে যায়। জয়নগরের একটা বাঁধের দখল নিয়ে দুই জমিদারের মধ্যে বাঁধল ঝামেলা। এক তরফে আমাদের অজয় চৌধুরী, আর এক তরফে জয়নগরের জমিদার। বাঁধে জোর করে মাছ ধরিয়ে দখল নিতে হবে। অজয় চৌধুরী মোনাকে ডেকে বললেন, মোনা, পারবি? জমিদার বাবুকে প্রণাম করে লাঠি গাছটা তুলে নিয়ে মোনা উঠে দাঁড়ালো। তারপর জন কতক জেলে সঙ্গে নিয়ে মোনা একাই গেল পুকুরের দখল নিতে। প্রকাণ্ড বড় বড় 5টা মাছ নিয়ে মোনা ফিরে এলো। জমিদার খুশি হয়ে তার দিকে তাকাতেই দেখলেন তার কাপড়ে কাঁচা রক্তের দাগ। লাঠিটা রক্তে রাঙা হয়ে গেছে। এ কি, খুন খারাপি হয়ে গেছে নাকি? হাসতে হাসতে মোনা বলল, দাঙ্গা হাঙ্গামা এমন তো হতেই থাকে বাবু, বেশি কিছু হয়নি। একটা ছোড়া মনে হলো যেন পড়ে গেছে। পড়ে গেছে কি রে? একটা ছোড়া এসেছিল আমার মাথায় লাঠি চালাতে। জোনা 50 এসেছিল বাবু, তাকেও এগোলো না। শুধু একটা ফাঁজিল ছোড়া বলে কিনা, রেখে দে তোর মোনা ডাকাত, বুড়ো হয়েছিস। আর বেশি কিছু বলতে দিইনি বাবু। খুন করে ফেললি? আগে না, খুন আমি করব না প্রতিজ্ঞা করেছি। মাথায় মারিনি, খুন ঠিক হবে না, তবে হাত দুটো হয়তো গেছে। তা বেশ করেছিস, যা কাপড়টা বদলে হাত পা ধুয়ে ফেল। কিন্তু তার পরের দিন বাঁধল এক মহা গণ্ডগোল। পুলিশ এলো মোনাকে ধরে নিয়ে যেতে। চৌধুরী মশাই অনেক চেষ্টা করলেন, কিন্তু মোনা এই অঞ্চলে বিখ্যাত লোক। গ্রামের অধিকাংশ লোক তাকে চিনে ফেলেছে। পুলিশ শেষ পর্যন্ত তাকে ধরে নিয়ে গেল বটে, কিন্তু অজয় চৌধুরী জামিন দিয়ে সেই দিনই তাকে ছাড়িয়ে আনলেন। মামলা চলতে লাগলো। অজয় চৌধুরী চেষ্টা ত্রুটি করলেন না, টাকাও বিস্তার খরচ করলেন, কিন্তু মোনাকে তো খালাস কিছুতেই করে আনতে পারলেন না। মোনার 1 মাস জেল হয়ে গেল। মোনা ডুকরে ডুকরে কেঁদে উঠল। 1 মাস মাত্র জেল, তারই জন্যে মোনা আজ কিনা ডুকরে ডুকরে কাঁদছে। অবাক কাণ্ড, এরকম জেল তার কত হয়েছে, কোনোদিন কেউ তাকে কাঁদতে দেখেনি। সবাই বলতে লাগলো, চিরদিন কি আর কারো সমান যায় রে বাবা, বুড়ো হয়েছে, আর কি সে জেলের কষ্ট সইতে পারে? কিন্তু হায়, কেউ তার মনের কথা বুঝল না। জেলের জন্যে সে কাঁদেনি, কেঁদেছে রানীর জন্যে। কাঁদতে কাঁদতে সে জেলে গিয়ে ঢুকলো। 1 মাস মাত্র 30টি দিন দেখতে দেখতে কেটে গেল। মোনা গ্রামে ফিরে এলো। পাগলের মতন ছুটতে ছুটতে সে তার বাড়ির দরজায় এসে ডাকলো, দিদি, দিদিমণি, কোথায় গেলি? এই দেখ আমি এসেছি। কিন্তু এ কি, কারো সাড়া না পেয়ে ভালো করে তাকিয়ে দেখে দরজায় তালা বন্ধ, বাড়িতে কেউ নেই। রানী গেল কোথায়? মোনা তখনই জমিদার বাড়ির দিকে ছুটল। অজয় চৌধুরী বাইরের ঘরে একলা বসেছিলেন। উন্মাদের মতো মোনা তার পায়ের কাছে আছাড় খেয়ে পড়ল। আমার দিদিমণি কোথায় গেল বাবু? বাড়িতে তো দেখলাম না, কোথাও খুঁজে পাচ্ছি না। চৌধুরী মশাই হাসতে হাসতে বললেন, দিদিমণি সে তো পালিয়েছে। মোনা তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে বললে, পালিয়েছে? মানে?
আপনি হাসছেন যে? দাঁড়া, আসছি। বস, একটু ঠান্ডা হ। চৌধুরী মশাই বাড়ির ভিতর উঠে গেলেন। মোনা হতভম্বের মতন বসে রইল, ভালো করে কিছু বুঝতে পারল না। খানিক পরেই জমিদার মশাইয়ের বদলে সেখানে এসে দাঁড়ালো রানী। রানীকে দেখে মোনা চিৎকার করে উঠল। দিদি, আমি এসেছি, এই দেখ। রানীও তার কাছে ছুটে এলো, বললে, দাদু তুমি এসেছো? ওখানে আমার জন্য খুব চিন্তা করছিলে বুঝি? পরস্পর মুখের পানে তাকিয়ে কেঁদে ভাসালো। তারপর কান্না থামলে তাদের যে কত কথা। মোনা দেখলে রানী এখানে বেশ সুখে আছে, কেনই বা থাকবে না? একে তো জমিদার বাড়ি, তার উপরে ভালো করে দুবেলা খেতে পায়, ভালো ভালো শাড়ি পরে, গয়না পরে। রানী সেজেছে ঠিক রানীর মতো। মোনা তার দিকে তাকিয়ে আর যেন চোখ ফেরাতে পারে না। রানী বললে, চলো দাদু, এবার আমরা যাই। মোনার যেন ধ্যান ভাঙল। সে বললে, কোথায় যাবি ভাই? আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে? কেন দিদি, এখানে তো বেশ সুখে আছিস। তা হোক দাদু, আমি তোমার কাছেই থাকবো। আমার কাছে? আমার কাছে দুবেলা পেট ভরে যে ভাত খেতে পারিস না দিদি। না দাদু, তা হোক, তুমি চলো। মোনা কি করবে ঠিক বুঝতে পারল না। খানিক চুপ করে কি যেন ভেবে সে বললে, এক গ্লাস জল আনতো ভাই, ভারী পিপাসা পেয়েছে। রানী ছুটল বাড়ির ভেতর থেকে জল আনার জন্যে। বেশিক্ষণ যায়নি, জলের গ্লাস হাতে নিয়ে রানী ফিরে এলো। এসে দেখল দাদু নেই। দাদু, ও দাদু, দাদু। বর্ষাকাল, চারিদিক অন্ধকার। বাইরে তখন ঝমঝম করে বাদল নেমেছে। এই বৃষ্টির মধ্যে কোথায় সে গেল? গ্লাস হাতে নিয়ে দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল রানী। মোনা তবু ফিরল না। গ্লাসটা নামিয়ে রানী একলা সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কেন যে দাদু তার চলে গেল কিছু বুঝতে পারল না। কেন যে গেল, কি কষ্টে যে গেল, তা একমাত্র তার দাদুই জানল। আর জানল অন্তর্যামী। রানীর কাছে ফিরে যাওয়ার জন্য আর একটি বার তাকে দেখবার জন্য বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো মোনার। কিন্তু তবু কিছুতেই সে ফিরতে পারল না। ফিরতে পারল না এই ভেবেই সে সাক্ষাৎ অমঙ্গল। সংসারের কোনো মানুষ শুধু তার জন্য সুখী হয়নি, তার কাছে থাকলে হয়তো রানীরও কষ্টের আর অবধি থাকবে না। তার যে মূর্তিমান অভিশাপ যে তার দূরে সরে যাওয়াই ভালো। রানীর স্থান রাজার বাড়িতে, ডাকাতের বাড়িতে নয়। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। ধন্যবাদ।